শুরুতেই জানিয়ে দেব পিলখানা ট্র্যাজেডি নিয়ে যে তথ্য দিলেন সোহেল তাজ এবং সর্বশেষ জানাবো ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব পিলখানা ট্র্যাজেডি নিয়ে যে তথ্য দিলেন সোহেল তাজ। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অভিযোগ উঠেছিল পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 15 আগস্ট বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সোহেল তাজ। তিনি শুরুতেই সত্য বলার সময় এসেছে লিখে সেখানে তিনি নিজেকে পিলখানা ট্র্যাজেডিতে নির্দোষ দাবি করেন। আজ অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন সোহেল তাজ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পায় তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরাপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। তিনি আরো বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম। আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশে আমার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাতে 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন, সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বলেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মাহমুদকে। ওনাকে বললাম, আইজি সাহেব, পরিস্থিতি কি হচ্ছে সেখানে? উনি বললেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম, গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন, আমরা তো আছি। কথা শুনে আমি বলেছিলাম পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন, আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি। আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন, স্যার, মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র আছেন। সোহেল তাজ বলেন, আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নাই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক থেকে ঘেরাও করতে হবে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি। ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকেও আমি একই কথা বললাম, ঘেরাও দেওয়ার জন্য। প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি। উনি তখন আমাকে বললেন, বাবা, এটা তো আপা দেখছেন। আমি তখনও থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি। যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসা আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। তিনি বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হচ্ছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনায় কোঅর্ডিনেট করতে হবে? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআরে পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেও নি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেট। আমাদের কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে এটা একটা কারণ ছিল, তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছুই দেখার বা জানার সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযোগে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি লিখেছেন, আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়ে গিয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পূর্ণ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। প্রায় 15 বছর আগের ওই ঘটনা 5 আগস্ট সরকার পতনের পর থেকে আলোচনা এসেছে। বিডিআর কল্যাণ পরিষদে এই ঘটনা পূর্ণ তদন্ত ও 9 দফা দাবি জানিয়েছে। এছাড়া পিলখানা বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিম কারাগারের মৃত্যুর ঘটনায়
হত্যা মামলা করা হয়েছে। 25 আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহের মামলায় আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা হয়। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হক ইনু। এছাড়া 2010 সালে জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারে জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফারুক ইসলাম বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহের ঘটনায় পুনরায় তদন্তের কথা বলা হয়েছে। 70 বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি বহরে হামলার মামলায় দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন 70 বছরের সাজাপ্রাপ্ত হওয়া সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। কারাগারে থাকা বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরা সহ তালা কলারুয়া এলাকায় সহস্রাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তাকে স্বাগত জানান। বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক 3টি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত 27 আগস্ট দুপুরে উচ্চ আদালতে 11 নং বেঞ্চ থেকে তিনি সহ কারাগারে থাকা 46 বিএনপি সব নেতাকর্মী জামিন দেওয়া হয়। অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, 2002 সালে কলারুয়া শেখ হাসিনা গাড়ি বহরে হামলার ঘটনায় 12 বছর পর কলারুয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে পৃথক 3টি চার্জশিট দাখিল করেন, যার প্রেক্ষিতে আদালত সাবেক এমপি হাবিব সহ 50 জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ 70 বছরের সাজা প্রদান করে আদালত। একই নামে অন্য দলকে নিবন্ধন না দিতে সিএসিকে নূরের চিঠি। একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মোহাম্মদ নুরুল হক নূর। সিএসিকে দেওয়া চিঠিতে নূর লেখেন, আমরা জানতে পেরেছি গণ অধিকার পরিষদে অপসারিত আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও তার অনুসারীরা সচিবকে লাঞ্ছিত করে চাপ প্রয়োগের মাধ্যমে ইসি থেকে নিবন্ধন নিতে চায়, যা অত্যন্ত গর্হিত কাজ। গত 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর সম্প্রতি আদালতে আদেশে এবি পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদকে গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন। এ সময় রেজা কিবরিয়ার অংশ নিবন্ধনের জন্য ইসিতে আসে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন না পায় অন্যান্য দলের প্রতিনিধিরাও ইসিতে ভিড় জমাচ্ছে। সরেজমিনে দেখা যায় নতুন দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশন ভিড় করেছে। সেই চাপ সামলাতে মঙ্গলবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করা করেছিল। সকাল থেকে নির্বাচন ভবনে গেটে সেনা সদস্য, থানা পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।